আমন্ত্রণ ডিবিসি নিউজের ধারাবাহিক আলোচনা অনুষ্ঠানের উপসংহারে আপনাদের সাথে আছে আমি প্রণব সাহা। এক মাসের আলোচনায় আমরা পৌঁছতে চাই উপসংহারে, তৈরি করতে চাই একটি সুপারিশ। বাজেটের সংখ্যা তথ্য সাধারণ মানুষের বোধগম্য নয়, কিন্তু বাজেটের কারণে যদি জিনিসপত্র বা কোনো সেবার দাম বেড়ে যায় তাহলেই তা গায়ে লাগে জনগণের। উন্নয়ন সবাই চায়, কিন্তু গরিব মানুষের জীবনের মান উন্নয়ন না হলে, তাদের আয় রোজগার না বাড়লে, অথবা যদি গরিব মধ্যবিত্ত মানুষের সন্তানের শিক্ষা শেষে কাজ না পায়, তখন দৃশ্যমান উন্নয়ন কি কখনো প্রশ্নবোধক হয়ে দেখা দেয় না? বলা হচ্ছে চলতি অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধি অর্জনকারী এশিয়ার 5 দেশের মধ্যে থাকছে বাংলাদেশ। বিশ্বব্যাংক বলছে এবারের প্রবৃদ্ধি হবে 7.3%, কিন্তু সরকার প্রবৃদ্ধি করতে চায় 8%-এরও বেশি। লক্ষ্য যখন 2021 সালে উচ্চ মধ্যম আয়, 2041 সালে উন্নত দেশের, তখন উন্নয়নের পাশাপাশি দরকার সম্পদের সমতারও। কিন্তু যে গতিতে দেশে ধনীদের উত্থান হচ্ছে, তার উল্টো গতিতে কমছে গরিবদের আয়। 2010 থেকে 2016 পর্যন্ত 6 বছরে সবচেয়ে ধনী 5% পরিবারের আয় বেড়েছে প্রায় 57%, কিন্তু গরিব মানুষ যাদের মাসিক আয় ছিল 2010 সালে 1791 টাকা, 6 বছর পর সেই আয় দাঁড়িয়েছে 733 টাকায়। প্রশ্ন উঠতেই পারে যে তাহলে কি আমরা তেলে মাথায় তেল দেওয়ার অর্থনীতিতে অভ্যস্ত হয়ে পড়ছি? আন্তর্জাতিক সংস্থার জরিপ বলছে ধনী মানুষের সংখ্যা বৃদ্ধির হারের দিক থেকে বাংলাদেশ বিশ্বে তৃতীয়। আগামী 5 বছরে বাংলাদেশের ধনী মানুষের সংখ্যা 11.4% হারে বাড়বে। আগামী 13 জুন সংসদে 2019-20 অর্থ বছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। সেই বাজেটের সম্ভাব্য আকার থাকবে প্রায় 5,24 কোটি টাকা। 10 বছর একটানা সরকার পরিচালনার ধারাবাহিকতায় তৃতীয়বারের মতো গঠিত আওয়ামী লীগ সরকারের প্রথম বাজেট হবে এটি। আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে বলা হচ্ছে গ্রামে দেওয়া হবে নগরের সুবিধা। তাতে কি গ্রামের মানুষের আয় বাড়বে? বাজেটে কি থাকবে তেমন কোনো অর্থনৈতিক দিক নির্দেশনা? এসব প্রশ্নের জবাব খুঁজতেই এ মাস জুড়ে উপসংহারের আলোচনার বিষয় উন্নয়নের বাজেট বনাম সমতার বাজেট। আর এ নিয়ে আলোচনায় আমাদের সঙ্গে স্টুডিওতে আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সিনিয়র সচিব ডক্টর শামসুল আলমকে। আপনাকে স্বাগত আমাদের এই আলোচনায়। আমাদের সঙ্গে আরও যুক্ত আছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের ডিস্টিংগুইশড ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান। আপনাকে স্বাগত আমাদের এই আলোচনায়। আমরা এই মাসের শুরু থেকেই এই আলোচনার সূচনা করেছি। আমাদের সঙ্গে স্টুডিওতে অতিথি এসেছিলেন ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, অধ্যাপক শর্মিন নির্মি, আসিফ ইব্রাহিম, ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন, ডক্টর মোহাম্মদ সারউদ্দিন আহমেদ, মোহাম্মদ ফরিদউদ্দিন, ডক্টর আশিকুর রহমান, মোহাম্মদ হেলালউদ্দিন, ডক্টর আহসান এস মনসুর, এ কে আজাদ, মামুন রশিদ, মীর নাসির হোসেন, ফারহানা রহমান এবং মোহাম্মদ নাসির। আজকের পর্বে আলোচনা যাওয়ার আগে আমরা দেখে নেব গত পর্বগুলোর আলোচনার অংশবিশেষ। আমার আয় বৈষম্য কতটা আমি কমিয়ে এনে আমার এই উন্নয়নের গতি প্রকৃতি চালু রাখতে পারি, এইটা হচ্ছে চ্যালেঞ্জ। অর্থাৎ আমার সামনে শিক্ষণগুলো আছে, বিভিন্ন দেশের অভিজ্ঞতাগুলো আছে, সেই অভিজ্ঞতা নিয়ে আমাকে চলতে হবে। দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে আমাদের বিশ্বব্যাংকের যে একটা ইন্ডেক্স আছে ইজ অফ ডুইং বিজনেস, সেই ইজ অফ ডুইং বিজনেসে আমাদের বর্তমান অবস্থান 176, যেটা আফগানিস্তানের থেকেও খারাপ। কমিটমেন্টের থাকতে হবে, সমন্বয় থাকতে হবে, পারস্পরিক প্রযুক্ততা থাকতে হবে। একজনের আয় বেড়ে যাচ্ছে আরেকজনের কমে যাচ্ছে, সেখানে আমি একটা সুষম একটা অবস্থা নির্ণীত হবে কথা মনে করার কোনো কারণ নেই। অতি ক্ষুদ্র, ক্ষুদ্র এবং মিডিয়াম, গ্রামে গঞ্জে লক্ষ লক্ষ এরকম শিল্প ইউনিট করতে হবে, কর্মসংস্থান হবে, স্বকর্মসংস্থান হবে। তার ফলে তাদের আয় হবে, আপনার আয় বৈষম্যটা কিছুটা হলেও কমবে। উন্নয়ন হবে সমতা ভিত্তিক উন্নয়ন, এটা কিন্তু কন্ট্রাডিক্টরি ব্যাপার না, বা একটা ছেড়ে আরেকটা করব সেটা না। অতএব আপনি যদি একটা বৃহৎ অংশের লোক, যে কর্মক্ষম লোকদেরকে যদি আপনি এমপ্লয়মেন্ট না দিতে পারেন, তাদেরকে যদি আপনি কর্মক্ষেত্রে না আনতে পারেন, তাদের যদি কাছ থেকে কন্ট্রিবিউশন না নেন, তবে আপনি যতই বিনিয়োগ করেন, যারাই বিনিয়োগ করো, সেটা তো অর্থবহ হবে না। তো ক্ষুদ্র আরো ক্ষুদ্র হচ্ছে, বড়রা বড় হচ্ছে, এই অর্থনীতি কিন্তু আসলে টেকসই অর্থনীতি না। উন্নত মানব সম্পদ, আরেকটি দেশের উন্নত অবকাঠামো, আরেকটি দেশের উন্নত প্রতিষ্ঠান। রাষ্ট্রের এই তিনটা জায়গায় কিন্তু বিনিয়োগ করতে হবে যদি রাষ্ট্রের সার্বিক একটা ইমপ্রুভমেন্ট আনতে হয়। আমরা 91 সনের আইন মাত্র 1.5 বছরে বানিয়ে পার্লামেন্ট থেকে অনুমোদন করিয়ে ইমপ্লিমেন্ট করেছি। এই নেশানি, সেই নেশানি 10 বছরও ইমপ্লিমেন্ট করতে পারেনি। সে বড় দুর্ভাগ্যজনক ঘটনা, কিছুই হতে পারে না জাতি জীবনে। কেন পারেনি সেটি আমার মনে খতিয়ে দেখা দরকার। 4 কোটি লোক যারা ট্যাক্সের নেটের আওতায় আসতে পারে, কিন্তু বিরাট একটা জনগোষ্ঠী যারা ট্যাক্স দেওয়ার সক্ষমতা রাখে, তারা ট্যাক্স দিচ্ছেন না।
তাদেরকে ট্যাক্সের আওতা আনার জন্য আমরা সরকারকে বলেছি এনবিআর এর সক্ষমতা বাড়ানোর জন্য। আমি এটুকুই বুঝেছি এনবিআর এর সাথে অনেকদিন কাজ করে, যে এনবিআর এর ফিল্ড লেভেল বটম আপ অ্যাপ্রোচে এনবিআর এর রিফর্ম হবে না, কারণ সেখানে স্বার্থান্বেষী মহল ব্যাপকভাবে জড়িত। ট্যাক্স ফাঁকি কিংবা ভ্যাট ফাঁকি, সেই বিষয়টার ক্ষেত্রে আমরা কিন্তু শক্ত হতে পারছি না। সেই ক্ষেত্রে সর্বোচ্চ পর্যায় থেকে রাজনৈতিক কমিটমেন্ট প্রয়োজন। যে হারে লক্ষ্যমাত্রা ধার্য করা হচ্ছে সেটা অর্জন করা সম্ভব হচ্ছে না। বর্তমানে ট্যাক্স রেভিনিউ ইনকাম কিন্তু সবচেয়ে লোয়েস্ট পর্যায়ে রয়েছে, ঋণাত্মক পর্যায়ে চলে গেছে। এই জায়গাটা সবচেয়ে বড়। এইখানে হচ্ছিল যে আমরা করের আওতায় সবাইকে আনতে পারছি না। যেই জায়গাগুলোতে আমরা আনএমপ্লয়মেন্ট এক্সপেক্ট করছি সেই জায়গাগুলো যদি আমরা আগেই চিহ্নিত করতে পারি এবং তাদেরকে নিয়ে যদি আমরা প্ল্যানিংটা করতে পারি, তাহলে কিন্তু আসলে সেই সম্ভাবনা জায়গায় আমরা পৌঁছতে পারবো। চায়না ফার্স্ট লার্জেস্ট এক্সপোর্টিং কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, তাদের এক্সপোর্ট হলো 34% ওয়ার্ল্ডের, আর আমরা সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টিং কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, আমাদের এক্সপোর্ট হচ্ছে মাত্র 6.5%। আমাদের ফার্দার গ্রো করার কিন্তু যথেষ্ট সুযোগ রয়েছে। দর্শক, আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন, প্রশ্ন করুন অথবা মতামত দিন টেলিভিশন দেখানো ফোন নম্বরে। ফেসবুক এবং ইউটিউবে আমাদের অনুষ্ঠানটি সরাসরি দেখতে চাইলে ব্রাউজ করুন টেলিভিশন দেখানো পেজে। শুরু করছি উপসংহারের আজকের পর্বের আলোচনা। আমাদের সাথে আছেন ডক্টর শামসুল আলম এবং ডক্টর মুস্তাফিজুর রহমান। ডক্টর মুস্তাফিজুর রহমান, আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই। আয় বৈষম্য কমানো বা সমতার বিষয়টি বাজেটে কিভাবে উপস্থাপন থাকলে এটা সুফল আমরা পাবো? আমরা এপ্রিল মাসে বলতে চাই সেটা, যেহেতু জুনের বাজেট অনেক আগেই তৈরি হয় এবং এখন আমরা সেই আমাদের প্রণোদনাটা আমাদের সুপারিশটা দিতে চাই। আপনি কি মনে করেন, বাজেটে কি এরকম দিক নির্দেশনা থাকা সম্ভব? ধন্যবাদ। আমার মনে হয় যে বাজেটে আমরা সবসময় তো আয় এবং ব্যয়ের কথা চিন্তা করি, তার সাথে আরেকটা যেটা বড় বাজেটের একটা দৃষ্টিভঙ্গি থাকতে হয় সেটা হলো যে সম্পদ এবং আয়ের পুনর্বন্টন। এবং সেখানেই আপনার যে আলোচনা এর আগেও করেছেন বা আজকেও যে আলোচনাটা আমরা করছি সেটার গুরুত্বটা ওই জায়গায় যে বাজেটের মাধ্যমে কিভাবে আমরা পুনর্বন্টনটা করতে পারি। এবং সেখানে আপনি যে পরিসংখ্যান দিলেন সেখান থেকে তো দেখা যাচ্ছে যে বাংলাদেশে আমাদের প্রবৃদ্ধি ভালো হয়েছে, সেই প্রবৃদ্ধির ফলাফল জনগণের কাছেও এসেছে। দারিদ্র্যসীমা, চরম দারিদ্র্যসীমার নিচের জনসংখ্যা কমেছে। এটা তো একটা কেবলমাত্র জিডিপির প্রবৃদ্ধি না, জনগণের জীবনযাত্রার উপরে যে একটা ইতিবাচক ফল হয়েছে সেটা এখান থেকে বোঝা যায়। কিন্তু তারপরও আমরা দেখছি যে এটার যে সমান সুযোগ নেওয়া সেই জায়গাটাতে অনেক ব্যত্যয় থেকে যাচ্ছে। এখন বাজেটে আপনি এখানে যে প্রসঙ্গটা এই প্রতিবেদনে উঠে এসেছে সেটা হলো যে আমরা যেমন প্রত্যক্ষ কর হলে এই পুনর্বন্টনের সবচেয়ে একটা বড় একটা অনুঘটক। এই প্রত্যক্ষ কর যদি আমরা দেখি তাহলে অন্যান্য দেশে যেখানে দেখা যায় যে একটা বড় অংশই আসে হলো প্রত্যক্ষ কর থেকে, আমাদের এখানে 2/3 আসে অপ্রত্যক্ষ কর। তার মানে হলো যে আমাদের সাধারণত অল্প আয়ের যারা তাদের উপরে এটার প্রভাবটা পড়ছে। প্রত্যক্ষ করের অংশটা যদি আমরা বাড়াতে পারি তাহলে কিন্তু যাদের বেশি দেওয়ার ক্ষমতা আছে তাদের থেকে নিয়ে আমরা বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড করতে পারি যেটা সাধারণ জনগণ পেতে পারেন। সুতরাং সেটা হলো একটা দিক। আমার মনে হয় যে খুব বড় ধরনের আমাদের এফোর্ট থাকা উচিত যে ডাইরেক্ট ট্যাক্সের অংশটা আমরা কিভাবে আমরা করতে পারি। বড় ব্যবসায়ীরা যে বলে যে যারা বেশি ট্যাক্স দেয় তাদেরকে এই এনবিআর বেশি ধরে, এর বাইরে অনেক লোক আছে যাদের অনেক বেশি আকারে ছড়িয়ে আছে, কিন্তু তাদেরটা আনলে তাদের উপরে চাপ কমানো যায় না। এখানে দুটো দিক আছে। একটা হলো যে অবশ্যই এখানে হ্যারাসমেন্ট করা তো উচিত না, আমরা জানি, কিন্তু যেটা আর কি করতে হবে সেটা হলো কর ফাঁকি যারা দিচ্ছেন তারা যাতে কর ফাঁকি না দেন এবং যারা দিচ্ছেন না তাদেরকে করের আওতায় নিয়ে আসা, দুটোই করতে হবে। আর দ্বিতীয় আপনি যেটা আমি পয়েন্ট বলতে চাই সেটা হলো যে আমরা এই যে পুনর্বন্টনের যে ব্যাপারটা, এটা হলো আমাদের সরকারের যে ধরনের ব্যয় যেগুলোতে যাচ্ছে, যেমন শিক্ষা যদি আমরা মানসম্মত দিতে পারি তাহলে কিন্তু যে প্রজন্মটা উঠে আসছে তাদের সামাজিক যে একটা মোবিলিটি, আপওয়ার্ড মোবিলিটি, সেটাও আমরা নিশ্চিত করতে পারি। সুতরাং সেইটাও আছে। তৃতীয় যেটা সেটা হলো যে আমরা তো এসডিজির কথা বলছি, এসডিজি তো সেকেন্ড পিলার হলো যে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন। তো সেটাও যদি আমাদেরকে যদি সেটা অর্জন করতে চাই তাহলে বাজেটে সেটা প্রতিফলন থাকতে হবে। সেটা সম্পদ আহরণের দিকেও প্রতিফলন করতে হবে, সম্পদ ব্যয় যেটা করবো সেখানেও, এবং সেটা শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা বলয়। এখন আপনি সম্পদ আহরণের দিকে যদি বলেন, এখানে ডক্টর শামসুল আলম ভাই আছেন এবং ওনারা যে 7th 5-year প্ল্যান যেটা প্রণয়ন করেছেন এবং যেখানে প্যানেল অফ ইকোনমিস্টে আমিও ছিলাম, সেখানে আমাদের একটা টার্গেট ছিল সেটা হলো যে 14% মতো হলো আপনার ট্যাক্স জিডিপি আর রেভিনিউ জিডিপি এটা 16% মতো ছিল।
এবার যদি প্রকৃত আপনি দেখেন কত এই 9.5-10 যেটা আছে সেটাকে 14 দিনে হ্যাঁ এখন হলো রেভিনিউ জিডিপি এখন 9.5 মতো আর ট্যাক্স জিডিপি 8.5 মতো এবার অর্জিত হবে বলে মনে হচ্ছে, যেটা টার্গেটটা। এখন আপনি দেখেন যদি রিয়েলি এটা 16 এবং 14 করা যেত তো তাহলে তো হিউজ একটা মানে প্রায় ডাবল অ্যামাউন্ট একটা আমরা আদায় করতে পারতাম। তো সেইটা করতে পারলে কিন্তু তখন যে ধরনের বিনিয়োগগুলো আমরা করতে পারতাম সেটাও সামাজিক অন্তর্ভুক্তিমূলক একটা উন্নয়ন প্রচেষ্টা আমরা সেখানে বাস্তবায়িত করতে পারতাম। আমি শামসুল আলমের কাছে যে মুসিদুর রহমান, আসলে কি বাজেটে তেমন কোনো দিক নির্দেশনা দেওয়া সম্ভব? এই সমতার কথাই বলি বা করাহনের তো একটা থাকেই লক্ষ্যমাত্রা, যদিও গত 5 বছর দেখলে কখনোই সেই লক্ষ্যমাত্রা অর্জিত হয় না, কিন্তু প্রতিবারে আমরা একটা উল্লম্ঘন দেখি আয় লক্ষ্যমাত্রা নির্ধারণ এবং ব্যয়ের ক্ষেত্রেও। পরবর্তীতে সংশোধিত বাজেটে সেটা তো আমরা অনেক কাটছাট দেখি বা সেটিও সবসময় আদায় হয় না, এই বছর তেমনটাই হবে। তারপরেও আমরা তো আশাবাদী হয়ে এই একটি লক্ষ্যমাত্রা ধারণ করি। আমি সেই জায়গায় আপনাকে বলতে বলবো যে তাহলে বাজেটের মাধ্যমে এই বৈষম্য কমানোর বিষয়টি আসলে কোনো নির্দেশনা দেওয়া সম্ভব কিনা? না, অবশ্যই সম্ভব তো হতেই হবে, কারণ বাজেট হলো একটি কার্যকর দলিল যার মাধ্যমে সরকারের যে পরিকল্পনা, যে দূরদৃষ্টি, যে প্রাক্কলন সেটি বাস্তবায়ন হয়ে থাকে কিন্তু বাজেটের মাধ্যমে। কারণ বাজেট মানে কি, আমরা বরাদ্দ দিচ্ছি ব্যয়ের জন্য বিভিন্ন খাতে, আমরা সম্পদ সংগ্রহ কি করব তার রূপকাঠামো থাকে বাজেটে। বাজেট হলো একটি অপারেশনাল ডকুমেন্ট, মানে ব্যবহারযোগ্য দলিল, এবং বাজেটই একটি প্রতিফলন বা দৃষ্টিভঙ্গি অবশ্যই প্রতিফলিত হতে হবে যে আমরা যেটা আপনি বললেন যে আয় বৈষম্য কমিয়ে আনা, সমতা প্রশ্নটি নয়, কথা হলো ন্যায্যতা যাতে প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ যারা নিম্ন শ্রেণীতে আছেন, নিম্ন পক্ষে আছেন, দারিদ্র তো কমাবই, এবং সামাজিক যে সম্পদ তৈরি হয় সমগ্র সম্পদ, দেখতে হবে সম্পদ নিচের 10% বা 5% বা নিচের 40% আমি বলবো, তারা জাতীয় সম্পদের কতটা তাদের মধ্যে আমরা ব্যয় করছি, বন্টন করতে পারছেন বা দিতে পারছি। আর উপরের শ্রেণী আসলে বৈষম্যটা এটা পুঁজিবাদের একটি বিশ্ব সমস্যা আমি বলবো, এটি একটি পুঁজিবাদী সমস্যা। অফকোর্স সেটি হলো এই বিশ্বের 1% ধনীর হাতে যে সম্পদ, বাকি 99% হাতে যে সম্পদ তার চেয়ে বেশি হলো 1% হাতে। কাজেই পুঁজিবাদের এটি একটি বড় রকমের সমস্যা। তো পুঁজিবাদ বলতে যেটা আমরা বাজার অর্থনীতি অনুসরণ করছি, এই বিষয়টা এই জন্যই আমাদের বেশি চিন্তা বা ভাবনায় নিতে হবে, আমরা যেন ওই দুর্বৃত্তায়িত যে পুঁজিবাদ বা লুণ্ঠনমূলক যে পুঁজিবাদ সেটাতে যেন আমরা না, তার যেন খপ্পরে না পড়ি। কল্যাণকর পুঁজিবাদ এরকম কি আমরা? না, অবশ্যই আমরা কল্যাণকর রাষ্ট্র চাই এবং একটি কল্যাণধর্মী রাষ্ট্র তো অবশ্যই আমরা চাই, এবং সেখানেই মূল প্রশ্নটা হলো সম্পদ বাড়াতে হবে অবশ্যই, কিন্তু তার সুফল আবার সর্বশ্রেণীতে যাতে সমানভাবে দিতে হবে, সেই ন্যায্যতাটা নিশ্চিত করার জন্য তো রাষ্ট্র ব্যবস্থা, এবং রাষ্ট্র ব্যবস্থার কতগুলো স্বীকৃত ঘোষিত নীতি থাকে। আমরা যেখানে অনেক সময় বলি স্বাধীনতার চেতনা, স্বাধীনতার চেতনার মূল কথাটা ছিল শোষণহীন সমাজ, এবং বঙ্গবন্ধু এই কথাটা বহুবার বলেছেন, শোষণহীন সমাজ, শোষণহীন সমাজ। সেই শোষণহীন সমাজের কথাটার অর্থ হলো এককভাবে সব সম্পদের সুযোগ সুবিধা যেন একটি শ্রেণী বা একাংশ না পেয়ে যায়। এটা হলো একটা দার্শনিক দিক বা রাষ্ট্রের তত্ত্বগত দিক। বাস্তবের দিকটা আপনি যে প্রশ্নটা তুলেছেন বাজেটে সেটা সম্ভব কিনা, বাজেট অবশ্যই সেটা সম্ভব করতে হবে। তাছাড়া তো বাজেট হলো একটি রাজনৈতিক দলিল, অর্থনৈতিক দলিল যুক্তভাবে, আর প্ল্যান হলো একটি ব্যবহারিক দলিল। রাজনৈতিক দর্শন আছে, বাট তার মূল লক্ষ্যবস্তুগুলো আমরা কার্যকরভাবে তুলে ধরি প্ল্যানে, এবং সেটি বাস্তবায়ন হয় বাজেটে। তো বাজেটে এগুলো আমরা দেখব যে এই সামাজিক সুরক্ষায় কত ব্যয় হলো, বাজেটে আমরা দেখব যে গ্রামীণ অবকাঠামো খাতে গ্রামকে পুনরুজ্জীবন করতে কতটা ব্যয় হলো, আমরা দেখব বিশেষ যে অঞ্চলগুলি পিছিয়ে আছেন যে কোনো কারণেই হোক, দুর্গত এলাকা হিসাবে বা দূরাঞ্চল হিসাবে বা বন্যাপ্রবণ হিসাবে, সেগুলোর জন্য আমরা কতটা লক্ষ্য দিচ্ছি। কারণ প্ল্যানে বলা হয়েছে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় যে প্রয়োজনে আমরা বিশেষ অনুন্নত অঞ্চলগুলোতে বিশেষ তহবিল তৈরি করব, এটা কিন্তু ঘোষিত। তাহলে প্রশ্ন আসেই,
আমরা সর্বশেষ উন্নতির স্মারক হিসেবে দেখাচ্ছি যে, এবং আগামী বিনিয়োগ সম্ভাবনা, শিল্পের সম্ভাবনা আমরা দেখাচ্ছি যে আমরা অর্থনৈতিক অঞ্চল করছি। আগে ইপিজেড করতাম, সেটা কি এখন বিশেষ অর্থনৈতিক অঞ্চল করছি, এবং তাতে বেসরকারি অংশগ্রহণের একটা বড় ধরনের দেখছি আমরা নানা রকম। আমরা দেখলাম যে তার জন্য আমাদের নির্দিষ্ট কর্তৃপক্ষ হয়েছে। কিন্তু আপনি বললেন যে একাংশের ব্যাপার, আপনি যদি নদীর এই পারে দেখেন, ঠিক বঙ্গবন্ধু সেতুর এই পারে যতগুলো বিশেষ অর্থনৈতিক অঞ্চল আমরা করলাম, উদ্বোধনও করে ফেললাম, কিন্তু আপনার ওই পারে কি তেমন কোনো অর্থনৈতিক অঞ্চল দেখলাম? একটাও যদি নাম বলতে পারি আমরা। না, ওটার জন্য জায়গা খোঁজা হচ্ছে, রাজশাহীতে জায়গা নেওয়া হচ্ছে অবশ্যই। তো একটি বিষয় লক্ষ্য রাখবেন, এই কিন্তু ঢাকার বাইরে হচ্ছে সবই। ঢাকার বাইরে ঠিক আছে, অঞ্চল কিন্তু আপনি অঞ্চলের বৈষম্যের কথা বলছিলেন, বা কেন্দ্রীয় অঞ্চলও হচ্ছে না। এগুলো মূলত বেশি হচ্ছে যেহেতু বন্দরের মানে সান্নিধ্য বা বন্দরের অভিগম্যতা অনেক গুরুত্বপূর্ণ, সেজন্য কক্সবাজার, মাতারবাড়ি, দক্ষিণাঞ্চলগুলোতে পায়রা বন্দর এগুলোকে আমরা প্রাধান্য দিচ্ছি, জমি জমা নেওয়া হচ্ছে। আর উত্তর বাংলায় অবশ্যই করা হচ্ছে, এবং বিভিন্ন জায়গায় কিন্তু নির্দেশনা দেওয়া আছে প্রধানমন্ত্রী, রাজশাহীতে এবং বিভিন্ন অঞ্চলে জায়গা খোঁজার জন্য। আমি জানি না সাদুল্লাহ আপনার কাছে তথ্য আছে কিনা, তাহলে গত 1996 থেকে 2001-এর সময় মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্বোধন করলেন উত্তরা ইপিজেড সৈয়দপুর এবং ঈশ্বরদীতে একটি, আমরা কি তার কোনো খবর রাখি? আমার মনে হয় যে আপনি যে প্রসঙ্গটা তুলেছেন খুবই গুরুত্বপূর্ণ, কারণ হলো যে এখন সাম্প্রতিককালে যেসব উপাত্ত পাওয়া যাচ্ছে, ইভেন 2016 সালে যে খানা জরিপ বিবিএস করেছে সরকারি সংস্থা, তো সেখানেও কিন্তু আমরা দেখছি যে আমাদের গড় দারিদ্র্য হার যেভাবে হ্রাস পেয়েছে, কিছু কিছু অঞ্চলে কিন্তু সেখানে সেভাবে হ্রাস পায়নি। এবং আমাদের এই দেশেই যে যদি আমি ধরি যে গড় যেটা এসেছে 24, আমাদের কিছু কিছু ডিস্ট্রিক্ট আছে যেখানে এটা 50%-এর উপরে আছে। তো সেই দিক থেকে বিকেন্দ্রীভূত উন্নয়নের যে প্রসঙ্গটি আপনি এনেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং আমাদের যেসব স্পেশাল ইকোনমিক জোন করতে হবে বা আমাদের অন্যান্য যেসব বিনিয়োগের সুবিধা সেগুলোকে কাজে লাগানো, আমাদের যে গ্রামীণ যে অকৃষি খাতের যেসব সুবিধাগুলি আছে বা এই যেগুলো তুলনামূলকভাবে পশ্চাৎপদ, আপনার খেয়াল আছে যে যখন নাকি প্রথম এই ইস্ট ওয়েস্ট ডিভাইডের প্রশ্নটা আসলো 2005-এর যে খানা জরিপ হয়েছিল, তখনই এটা ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিবেদনে এটাকে আইডেন্টিফাই করা হলো যে এরকম একটা ইস্ট ওয়েস্ট ডিভাইড হচ্ছে। তখন কিন্তু পশ্চাৎপদ যে অঞ্চলগুলি আছে সেটার জন্য আলাদা বিনিয়োগ এগুলোরও ব্যবস্থা করা হয়েছিল পরের পঞ্চম বার্ষিক পরিকল্পনায়। তো আমার মনে হয় যে সেটাও আমাদের মাথায় রাখতে হবে, স্পেশাল ইকোনমিক জোনগুলো কোথায় প্রতিষ্ঠিত হবে। আর অবশ্যই অভিগম্যতার ব্যাপারটা গুরুত্বপূর্ণ, কারণ এগুলো কি ইকোনমিক্যালি তো ভায়াবল হতে হবে। কিন্তু আমরা যদি ভালোভাবে সড়ক ব্যবস্থা যদি আমরা করতে পারি, রেল কানেক্টিভিটি যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু ওইসব অঞ্চলগুলোকেও আমরা আমি প্রশ্ন করে যাব বিরতিতে। আমার প্রশ্ন দেখেন, যদি ঠিক এখন খাদ্যের কথা বলি, খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা, খাদ্য রপ্তানি, আজকেও পত্রিকায় খবর এসেছে যে কিছু হলেও রপ্তানি করতে চায় আমাদের চাল উৎপাদনকারী ব্যবসায়ীরা, বলছেন যে চিকন চাল তারা উৎপাদন করতে মানে রপ্তানি করতে চায় 1 লক্ষ টন হলেও। কিন্তু এই চালের বড় যোগান কিন্তু ওই উত্তর যেখানে আমি বললাম। কিন্তু ওখানে যদি বিদ্যুতের কথা বলেন, ওখানে যদি অবকাঠামোর কথা বলেন, আপনি একটা অভিগম্যতার কথা বললেন যে কোথায় তৈরি হলে সেটি হবে। আমরা তো এখন আঞ্চলিক কানেক্টিভিটি, আঞ্চলিক বাণিজ্যের কথাও বলছি, এবং বহুদিন আগে থেকে নেপাল, ভুটান সৈয়দপুরের বিমানবন্দরকে উন্নত করার কথাও বলছে। আমরা দেখছি যে সৈয়দপুরে এখন অনেক মানুষ বিমানে যাচ্ছে, আপনি বৃহস্পতিবার দিন সৈয়দপুরে যাওয়ার টিকিট পাবেন না, যদিও আমাদের উত্তরাঞ্চলে যাতায়াতের ব্যয় কিন্তু আগের চেয়ে অনেক বেড়েছে এবং সময় অনেক বেড়েছে। সেটি একটি সড়কের অবকাঠামো বঙ্গবন্ধু সেতু হওয়ার পরেও, এমনকি ঢাকা চট্টগ্রাম 4 লেন রাস্তা হওয়ার পরেও আমাদের যাতায়াতের ব্যবস্থাটা ভালো হলো না। তাহলে উন্নয়নের সুফলটা আমরা কোথায় পেলাম? আমরা প্রস্তুত থাকলো, বিরতির পরে এসে আবারও আলোচনা করবো। আমাদের সাথে আছেন শামসুল আলম এবং মোস্তাফিজুর রহমান। আমন্ত্রণ আরও একবার উপসংহারে। আজ আমরা আলোচনা করছি উন্নয়নের বাজেট বনাম সমতার বাজেট। এ নিয়ে আমাদের সঙ্গে আছেন ডক্টর শামসুল আলম এবং ডক্টর মোস্তাফিজুর রহমান। বিরতির আগে শামসুল আলম আপনাকে থামিয়েছিলাম, আমরা একটু অঞ্চল ভিত্তিক বৈষম্যের কথা বলছিলাম, যে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে একটা বৈষম্য দেখা যাচ্ছে। বৈষম্য দেখা দিচ্ছে না, বৈষম্য কমানোর প্রচেষ্টাই তো আছে। বঙ্গবন্ধু ব্রিজটাই তো তার একটি বড় উদাহরণ যে বৈষম্য কমানোর জন্য এটিকে করা হলো। এবং এটার পরেই উত্তর বাংলার যথেষ্ট কৃষি বিকাশ, শিল্প বিকাশ যেটুকু হয়েছে এই বঙ্গবন্ধু ব্রিজের পরেই কিন্তু এটা হয়েছে। মার্কেটস অনেক কানেক্টেড হয়েছে। আগে যে দরদামের পার্থক্য ছিল দিনাজপুরে, ঢাকায়,
এটা অনেক কমে এসছে এই বঙ্গবন্ধু ব্রিজ হওয়ার কিন্তু সময় যে বেড়ে গেল, এখন যাতায়াত খরচ বেড়ে গেল, উত্তর বাংলার আপনার অবহেলার কোনো সুযোগ নেই। ওখানে অর্থনৈতিকভাবে আয় কম, যে মানুষদের আয় কম তাদের খরচ বেড়ে গেল। দেশের সবচেয়ে বড় বৃহৎ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরি হচ্ছে পাকশিতে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এটা কিন্তু উত্তর বাংলা 2400 মেগাওয়াট। আপনার এর মধ্য থেকে বনপাড়া, হাটির কুমড়ো হয়েছে, এটা কি উত্তর বাংলায় হয়েছে। তো এগুলো কমিয়ে আনার জন্য রংপুর এক্সপ্রেস চালু করা হলো, এই ঢাকা রাজশাহী এক্সপ্রেস চালু ঘোষণা হয়েছে, চালু হয় না, হওয়ার কথা ছিল পহেলা বৈশাখ, যে কোনো কারণে কোনো একটা কারিগরি কোনো সমস্যা হয়েছে। তো এগুলো লক্ষ্য করেই কিন্তু এই যোগাযোগটাকে সংযুক্ত করার মানেই তো হলো উন্নয়নের জন্য আপনাকে সুযোগ তৈরি হওয়া। কাজে উত্তর বাংলা দক্ষিণ বাংলা বলে কথা নেই, সমগ্র বাংলাই আমার বাংলা, এটাকে উন্নত করতে হবে। আমরা সেভাবেই এগোচ্ছি। তবে এর মধ্যে এটা অস্বীকার করব না যে কিছু কিছু এলাকায় আঞ্চলিক বৈষম্য থেকে যাচ্ছে, সেটার আবার ভিন্ন কারণ আছে। যেমন কুড়িগ্রামে দারিদ্র্যের হার বেশি, 70%, নারায়ণগঞ্জে 3%। তো এই কথা বলবো না, মঙ্গা দূর করেছি না, মঙ্গা তো অবশ্যই দূর করেছি, সন্দেহ নেই। তো বৈষম্য অবশ্যই রয়ে গেছে, এগুলোর কারণও আছে। সেটা হলো কুড়িগ্রাম হলো সবচেয়ে বন্যাপীড়িত এলাকা বাংলাদেশ, নদী ভাঙন, এত নদী, কত নদী ভাঙ্গা। কাজে এটা একটি ফসল হয় সেটাও টিকে রাখা মুশকিল। কারই এটা অবহেলার জন্য না, এখন এটাকে আমাদের মোকাবেলা করতে হবে অবশ্যই। তো এটা ঠিক, এইটা বৈষম্য কমিয়ে আনার কারণেই আমরা যেটা বললেন ইস্ট ওয়েস্ট, ডক্টর মুস্তাফিজুর রহমান, ইস্ট ওয়েস্ট ডিভাইড। একসময় উত্তর আমাদের পূর্বাঞ্চলটা ধনী বেশি হচ্ছিল, পশ্চিমাঞ্চল দক্ষিণ পশ্চিমাঞ্চল কম হচ্ছিল। সে কারণেই এখন এই দুটো অঞ্চলকে এডিবির মাধ্যমে আমরা বড় হাইওয়েতে একেবারে সিলেট, ঢাকা হয়ে রাজশাহী বা ওদিকে যশোর, এগুলোকে সংযুক্ত করার জন্য কিন্তু হাইওয়ে আবার নতুন করে ভাবা হচ্ছে। কাজেই উন্নয়নটা তো সামগ্রিকভাবেই দেখা হচ্ছে, এটাকে এখানে বৈষম্যের আমি সুযোগ দেখি না। এটাও মনে রাখতে হবে, তো অঞ্চলে এমনিতেই বরিশালে আমার এক সময় ছিল কি বলে শস্য ভাণ্ডার, সে তো থাকেনি এক সময়, প্রাকৃতিক কারণে অন্যান্য কারণে। এখন বরিশাল খুলনায় লোক সংখ্যা কমছে, অথচ দেশে অন্যান্য জায়গায় বাড়ছে। তো এখন সে কারণেই আমরা চাচ্ছি যে বরিশাল বা ওই খুলনা অঞ্চলটা যাতে আরো, এবং সেখানেই খুলনায় ওই বিদ্যুৎ কেন্দ্রটা করা হচ্ছে, মৈত্রী বিদ্যুৎ কেন্দ্র, যাতে বিদ্যুৎ আসলে পরে যাতে উন্নয়নটা সহজতা, খুলনা পদ্মা ব্রিজ হয় তাহলে সেটার একটা বড় ধরনের সুবিধা পাবে, অবশ্যই প্রভাব পড়বে। তো সব মিলিয়ে বাংলাদেশটা ছোট দেশ, এটা সামগ্রিকভাবেই কিন্তু দেখা হচ্ছে। এখন বৈষম্যের যে কারণগুলো, তার মানে আঞ্চলিক বৈষম্য একটা, আয় বৈষম্য একটা, শ্রেণীতে শ্রেণীতে কিছু বৈষম্য আছে। এগুলোর জন্য আমরা সুস্পষ্টভাবে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা করছি, তার সবচেয়ে প্রাধান্য থাকবে এই আয় বৈষম্যটা কীভাবে দূর করা যায়, কমিয়ে আনা যায়। বিশেষভাবে রাষ্ট্র ব্যবস্থা তো হচ্ছে জনকল্যাণের জন্য, এবং কল্যাণমুখী রাষ্ট্র না হলে রাষ্ট্র ব্যবস্থার তো আর যথার্থতা থাকে না। তো সে কারণেই আমরা চাইব যেভাবেই হোক এই বাজার ব্যবস্থার মধ্যেও যাতে কল্যাণকর রাষ্ট্রটা তৈরি করা যায়। আর যেটা বললেন আয় বৈষম্য কমিয়ে প্রগ্রেসিভ ট্যাক্সেশন একটা মাত্র উপায়, তো সেটা আছে। আর হলো শিক্ষা দীক্ষা ব্যবস্থা, এই নিম্ন শ্রেণীর, বিশেষ দরিদ্র শ্রেণীর আমরা বৃত্তি দেওয়া হলো কেন আপনার সামাজিক নিরাপত্তা খাতে এত ব্যয় বাড়ানো হচ্ছে, কেন পল্লী এলাকায় আমরা এত গুরুত্ব দিচ্ছি অবকাঠামো, কেন বিদ্যুতায়ন, কেন প্রত্যেকটা গ্রামকে শহরের সুবিধা দিতে চাচ্ছি। এগুলো প্রয়াস কিন্তু পরোক্ষভাবে ওই আয় বৈষম্য কমিয়ে আনার ধারণা থেকে। আপনি সামাজিক নিরাপত্তার কথা কিছুটা বললেন, আমাদের জিডিপির 2.22% আমরা দিচ্ছি, এবং সরকার অনেক গুরুত্ব দিচ্ছে দারিদ্র্য বিমোচনে, কিন্তু মোট দারিদ্র্যের সংখ্যা এখনো 4 কোটি। না 4 কোটি সামাজিক নিরাপত্তা কমেছে। সামাজিক সুরক্ষার কথা যেটা বলছেন সেটার আওতায় 90 লাখ, এবং এই 90 লাখের মধ্যে 80% মানুষ কিন্তু সরকারি সুরক্ষার বাইরে। আবার আমাদের 2010 সালের খানা জরিপ বলছে যে সুবিধাভুক্ত 18% পরিবারে কিন্তু সচ্ছল, তারাও ওই সামাজিক নিরাপত্তা পাচ্ছে। এখানে একটু আমি বলি, সেটা হলো যে আপনি যে হারটা বললেন যে জিডিপির 2.2, এখানে হারের মধ্যেও কিন্তু একটা, এই সংখ্যাটার মধ্যেও একটা সমস্যা আছে। আমরা জানি যে পেনশন এখানে ওটা বাদ দিলে এটা 1.6%-এর মতো, হ্যাঁ 1.4%-এর মতো হয়। তো সেটা হলো একটা, এবং এটার মধ্যে আরো কিভাবে এটাকে
সুষ্ঠুভাবে এটা মানে প্রবলেম ইনক্লুশনেও আছে এক্সক্লুশনেও আছে। আপনি যেটা বলেন ইনক্লুশনের প্রশ্ন, আর এক্সক্লুশনের তো আপনি বলেন যে অনেকে তো এটার মধ্যে আসে না। শুধু একটা হলো যে আমাদের যে ন্যাশনাল যে স্ট্র্যাটেজি যেটা আছে সেটা কিন্তু খুবই ভালো একটা স্ট্র্যাটেজি, এবং সেখানে কত পার্সেন্ট নেওয়া হবে সেখানে 3%-এর মতো বলা হয়েছে, এবং গ্র্যাজুয়ালি এটা বাড়ানোর কথা বলা হয়েছে, এফেক্টিভ করার কথা বলা হয়েছে। এখন বাংলাদেশ যে স্টেজে আছে আমাদের সোশ্যাল সেফটি নেট থেকে আস্তে আস্তে সোশ্যাল সিকিউরিটিতে যেতে হবে, এবং আস্তে আস্তে আমাদের সোশ্যাল সেফটিটাই শেষ করতে হবে। ওটাকে আপনি সমন্বিত করতে হবে ওইটাকে। আমাদের টাকা তো এখানে কম না, সমন্বিত করা, এটাকে ভালোভাবে অ্যাডমিনিস্টার করা, তারপর আস্তে আস্তে আমাদেরকে একটা আমরা চিন্তা করতে পারি এখন যে আমরা একটা ইউনিভার্সাল একটা পেনশন স্কিমে যেতে পারি কিনা। এগুলো কল্যাণকর রাষ্ট্র যদি বাংলাদেশকে হতে হয় তাহলে কিন্তু আমাদেরকে এই লাইনে চিন্তা। পেনশনের কথা বলছেন, চাকরি করে কর্মক্ষম বয়স শেষ করার পর পেনশন, আর যে যুক্ত হচ্ছে কর্মবাজারে তার তো সুযোগ নেই। না, কর্মবাজারে জনসংখ্যা অনেক বেশি, মানব সম্পদ তো তত বেশি না, গুণগত মান আরো কম। আমাদের যে হিউম্যান ক্যাপিটাল যেটা আপনি এই যে আমরা তো আজকের প্রজন্ম নিয়ে আলাপ করছি, কিন্তু আমাদের তো আগামীর প্রজন্মের এই এখনকার যারা আছেন তারা কর্মসংস্থান এবং পরবর্তীতে যারা আসছেন তাদের কি অবস্থা হবে। এবং দেখেন দুটো জিনিস, এই যে আমরা আলাপ করছি যে আমাদের কিছু কিছু ডিস্ট্রিক্টে 70%-এর হলো পভার্টি লাইনের নিচে, যেখানে গড় আমাদের এখানে 24 আসছে 2016-তে। তো এখন আপনি দেখবেন যে যেমন রেমিটেন্স আমাদের গ্রামীণ অর্থনীতি উন্নয়নে একটা বড় ভূমিকা রেখেছে। আপনি যদি দেখেন খানা জরিপে যে ওইসব ডিস্ট্রিক্ট থেকে কত % হাউস হোল্ড থেকে মানুষ যেতে পারছে না, কারণ হলো যে প্রাথমিক যে পুঁজিটা দরকার সেটা অনেকেরই নাই, এবং তার ফলে দেখা হচ্ছে একটা দুষ্ট চক্রের মধ্যে কম মূল্যে জনশক্তি যাওয়ার যে সেখানে একটা মিনিমাম করা হয়েছে। আপনি জানেন কত প্রচেষ্টা নেওয়া হয়েছে, সেখানে প্রবাসী কল্যাণ ব্যাংক দিয়ে তাদেরকে সাশ্রয়ী মূল্যে যেতে পারেন, সেগুলো সবটা মিলে একটা গভর্নেন্সেরও কিন্তু একটা এখানে দুর্বলতার থেকে যাচ্ছে। এটা খালি কেবলমাত্র যে আমরা টাকা দিতে পারছি না সেটা না, কিন্তু এখানে একটা প্রাতিষ্ঠানিক সক্ষমতা, প্রাতিষ্ঠানিক সুশাসন, সেই প্রশ্নগুলিও আসছে। সুতরাং বাজেটের আলোচনা যখন আমরা করব তখন কিন্তু এগুলোকে বাদ দিয়ে এটা করাটা সম্ভব না। যদি বলেন যে তাহলে বাজেটে কি থাকলে এটি সুরক্ষা পাবে। আমরা অনেক দেখছি যে আপনি বলছেন যে আমরা সেফটি নেটের কথা প্রতি বছর বাড়াচ্ছি, নানা রকম বৃত্তি ভাতা, দুস্থ ভাতা থেকে নানা রকম দিচ্ছে, গ্রামীণ অবকাঠামোতে কিছুটা গ্রামীণ মানুষ যাদের একদম আয় করার সুযোগ নাই। রাজধানী শহর বা চট্টগ্রাম শহরে একজন মানুষ আসলে কিন্তু কোনো কিছু আয় করতে পারবে, কিন্তু যোগ্যতা থাকা সত্ত্বেও কিন্তু একটা উপজেলার মানুষ টাকাটা আয় করতে পারবে না, কারণ সেই সুযোগ নেই। না, তো যাই হোক, এগুলো লক্ষ্য রেখেই সামাজিক নিরাপত্তা একটা কৌশলপত্র বাংলাদেশে গ্রহণ করা হয়েছে 2015 থেকে। আগে এই ধরনের কোনো কৌশলপত্র আমাদের ছিল না। আপনি যে প্রশ্নটি বললেন যে 18% লোক যারা ধনী তারাও পাচ্ছে এই সামাজিক সুরক্ষার নানান সুবিধা, দারিদ্র্যের ভাতা বা সচ্ছল এরকম লোক পেয়ে যায়, সচ্ছল জানি। এটা আমরাই গবেষণা করেছি 10টা। আমরা এটাকে টার্গেটিং এরর বলেছি, মানে লক্ষ্য স্থির করতে ভুল হয়েছে, সেটা যাতে পরিহার করা যায় এবং যাদের পাওয়া তারা যেন বাদ না পড়ে, আর যাদের পাওয়ার দরকার নেই তারা যেন না পায়, এটা পরিহার করার জন্য এবং যথাযথভাবে সমগ্র দরিদ্র শ্রেণীকে, হতদরিদ্র শ্রেণীকে সামাজিক সুরক্ষার আওতায় যাতে আনা যায়, সেই লক্ষ্যেই 2015 সনে বাংলাদেশ প্রথম আমরা এই দলটি তৈরি করে এবং সরকার সেটি গ্রহণ করে, এবং তারই ভিত্তিতে আমরা এই কৌশলপত্রটি করেছি 2015 থেকে 2025 পর্যন্ত। আমি একটু কথা বলতে চাই, আমি এটা বলার জন্য খুব ফিল আমি সেটুকু বিস্তারিত শুনবো, সে তার আগে বিরতি নিতে চাই। দর্শক, আমাদের সঙ্গে আছেন শামসুল আলম এবং মুস্তাফিজুর রহমান, আপনারা থাকুন। আমন্ত্রণ আরও একবার উপসংহারে আমরা আলোচনা করছি উন্নয়নের বাজেট বনাম সমতার বাজেট নিয়ে। আমাদের সঙ্গে আছেন ডক্টর মুস্তাফিজুর রহমান এবং ডক্টর শামসুল আলম। আমি আপনাকে থামিয়েছিলাম, বিস্তারিত বলতে চাইছিলেন। যে কথাটা বলতে চাচ্ছেন ঠিক বিস্তারিত না, আমি আমাদের সামাজিক সুরক্ষা কৌশলপত্রের কথাটি বলতে চাচ্ছিলাম, যেটির একটি প্রধান লক্ষ্য ছিল এই আয় বৈষম্য কমিয়ে আনা, দারিদ্রদের সহায়তা দেওয়া। এই দলটি প্রসঙ্গে আমাদের সাবেক অর্থমন্ত্রী আমাকে বেশ কয়েকবার একটা কথা বলতেন, উনি খুব স্নেহের স্বরে, শামসুল তুমি একটা জিনিস অত্যন্ত ভালো করেছো, এই যে সামাজিক নিরাপত্তা কৌশলপত্রটা। উনি বলেছেন কারণ এর মধ্যে কয়েকটা জিনিস আছে খুবই মৌলিক। বৃদ্ধ ভাতা সকলে পাবে এবং 90 বছর পরে তার একটা 1.5 গুণ হয়ে যাবে, কারণ তার টাকার প্রয়োজন বেশি হয়, রোগ শোক চিকিৎসা। প্রতিবন্ধী ভাতা এখন যা আছে সাধারণ ভাতার চেয়ে 3 গুণ বেশি পাবে,
ইউনিভার্সাল পেনশন, প্রত্যেকের জন্য পেনশন থাকবে, ভলান্টারি পেনশন, অর্থাৎ সবাই তো আর চাকরি করে না, কিন্তু অনেক আছে বৃদ্ধ বয়সে তাকে চলতে হবে। এই প্রস্তাবগুলো কিন্তু আমাদের সামাজিক সুরক্ষা কৌশলপত্রে বলা আছে এবং এ নিয়ে কাজও করছে অর্থ মন্ত্রণালয়, আমি যতটুকু জানি, যদি এটি বাস্তবায়নে যাওয়ার কথা বা বাস্তবায়নে যাওয়া উচিত ছিল। তো ওই জন্যই আগের অর্থমন্ত্রী বলতেন যে তুমি এটা ভালো একটা দলিল করেছো শামসুল আলম, তো স্যার প্রায় কিন্তু এটা আমাকে বলতেন। এখন ওই বিষয়গুলো যেন বাস্তবায়নে যাই, আমরা যে কল্যাণ রাষ্ট্রের কথা বলি, অনেকগুলো জিনিস কিন্তু সেখানে অর্জিত হবে। বাস্তবায়ন না করার কি একটাই কারণ যে আমাদের আর্থিক সংশ্লেষণ নাই, আর্থিক সক্ষমতা নাই? করছি, সেটা হলো একটু সময় সাপেক্ষ ব্যাপার। আমাদের একটা ডাটাবেজ করতে হবে, প্রকৃত দরিদ্রদের প্রকৃত তথ্য তালিকা, যেটাকে তথ্য ভান্ডার আগে করতে হবে। এগুলো করার আগে আমাদের বয়স্কদের পূর্ণ একটা তালিকা থাকবে, যেটা করছে এখন বিবিএস। সেই তালিকাটা হয়ে গেলে সকল সামাজিক নিরাপত্তা চলে আসবে। আরেকটা হলো বিষয়, যেটা আমরা ইউনিভার্সাল সাপোর্টের কথা বলেছি, সকল হতদরিদ্রই সামাজিক কোনো না কোনো সুরক্ষা কৌশলে চলে আসবে এবং সেই লক্ষ্যে কিন্তু তথ্য ভান্ডারটা গড়ে তোলা হচ্ছে এখন। আমাদের সার্বিক একটা তথ্য ভান্ডার সারা দেশের জনসংখ্যার সঙ্গে দরিদ্রদের। আরেকটি হলো আমরা যেটা বলেছি সামাজিক নিরাপত্তা কৌশলে, যে এই টাকা অনেকে পেত না আগে, বাপের টাকা ছেলে নিত, বউর টাকা হাজব্যান্ড নিত। এর জন্যে G2P আমরা বলেছি এই সামাজিক নিরাপত্তা, অর্থাৎ গভর্নমেন্টটুকুর পার্সোনাল ইয়েতে চলে যাবে, অ্যাকাউন্ট থাকবে তার পার্সোনাল, হুয়েভার পাবে, মাঝে কোনো হাত থাকবে না। সেটি কিন্তু বাস্তবায়ন করা হচ্ছে। সেটি তো মোবাইলে এখন সরাসরি ভাতা যাচ্ছে, পেনশনের ভাতা, কোনো কোনো ভাতা সরাসরি যাচ্ছে। কিন্তু এটা কিন্তু আমাদের ওই কৌশলপত্রেরই কিন্তু এটা বড় রকমের রিকমেন্ডেশন ছিল এবং এটা কিন্তু বাস্তবায়ন করা হচ্ছে এখন। এবং এতে ভুয়া পেনশনদারি কয়েক লক্ষ, আর এখন ভুয়া পেনশনদারি ভাতা নিত যারা, এটা কিন্তু এখন বন্ধ হয়েছে। কয়েক লক্ষ, বেশ কয়েক কোটি টাকা এতে সঞ্চয়। তাহলে দরিদ্রের হার মানে গরিব মানুষের সংখ্যা কেন কমছে না? সেই অর্থে দরিদ্র মানুষ অবশ্যই কমছে, প্রায় 2% হারে। আগে আরো বেশি হারে কমতো, এখন একটু কমে আসে 1.1%। সেটাও কারণ কেন তো কমে আসছে? তো কারণ লোকের সংখ্যা কমে গেছে না, লোকের সংখ্যা। একটা জমিতে প্রথম যখন আপনি ধান উৎপাদন করেন যে পরিমাণে হয়, বারবার ধান চাষ করলে কিন্তু ওই উৎপাদনটা কমে আসে। তো দরিদ্র প্রথম অবস্থায় যত বেশি থাকলে কমে আসবে, যখন দারিদ্র একদম কমে আসবে তখন কমার হারটাও কমে আসে। এটা একেবারেই একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেটা হচ্ছে তথ্য ভান্ডার। এটা কিন্তু আমাদের অন্যান্য কাজেও লাগবে। আমাদের তো যেমন ওই যে কর্মসংস্থানের আমাদের প্রোগ্রাম আছে বিভিন্ন, সেগুলোতে আইডেন্টিফাই করা, এগুলোতে। সো এটা ভালো। কিন্তু আরেকটা বিষয় আমার মনে হয় যে এগুলোকে এফেক্টিভলি ইমপ্লিমেন্ট করা এবং আইডেন্টিফিকেশন, সেটা হলে স্থানীয় সরকারগুলোকে আমরা যদি আরো শক্তিশালী করতে পারি, তাহলে কিন্তু এই যে কারা সেখানে আছেন ওখানকার মানুষরা কিন্তু জানেন এই এক্সক্লুশন এন্ড ইনক্লুশনের বড় একটা দুর্নীতির ব্যাপারও আছে, অনিয়মের ব্যাপারও আছে। না, সেটাই যে স্থানীয় সরকারগুলোকে যদি আমরা যদি শক্তিশালী যদি করতে পারি, এবং যদি এই যে দেখেন যদি আমরা লিস্টগুলোকে বাইরে টাঙ্গিয়ে দিতে পারি, একদম স্বচ্ছতার ব্যাপারটা আর কি, স্বচ্ছতা জবাবদিহিতা থাকলে এটা কিছুটা করা যায়। কিন্তু এগুলো যেটা আমরা আলোচনা করছি সেটা তো হলো যে আপনি সামাজিক সুরক্ষা দিয়ে আপনি তাদের যে একটা হয়তো একটা সমস্যা, এটা তাদেরকে আপনি প্রোটেকশন দিলেন, কিন্তু যেটা সাস্টেনেবলি যদি আপনি যদি না করতে পারি, দারিদ্র নিরসন করতে চান, জিরো আমরা পভার্টি কথা বলছি বাই 2030, তার জন্য দরকার কর্মসংস্থানের কথা বলতে কথা, সেইটা হলো যে আপনি শোভন কাজ সৃষ্টি করতে পারেন কিনা এবং আয় বাড়ানো, সেখানে শোভন কাজের প্রশ্ন, শুধু কর্মসংস্থান না। আমাদের দেশে তো শতকরা 86% হলো ইনফরমাল বিভিন্ন সেক্টরে, টুকটাক অর্থনীতি, যেখানে একটা বড় অংশ। তো সেখানে তো আপনি জীবনযাত্রার মান উন্নয়নের জন্য যে ধরনের আয় দরকার, লিভিং ওয়েজ যেটাকে বলা হয়, হ্যাঁ, সেটা তো আপনি সেটা দিতে পারছেন না। তো আপনি হয়তো দেখবেন যে কর্মসংস্থান হয়েছে, কিন্তু সেটা উনি যে মজুরিটা পাচ্ছেন বা আয়টা পাচ্ছেন সেটাতে দারিদ্র সীমার নিচে যদি 4 জন ফ্যামিলি হয়, সেটা হচ্ছে না। তো আমরা তো তাহলে ভালো কাজে সৃষ্টি করা, এখন স্পেশাল ইকোনমিক জোন যেমন একটা টার্গেট নিয়েছে যে 1 কোটি আমরা সেখানে কর্মসংস্থান করব, তো তাহলে তো সেটার জন্য প্রস্তুতিটা কিন্তু আমার দক্ষ জনশক্তি এটা সৃষ্টি করা, আমার এডুকেশন সিস্টেমের কারিকুলাকে ওখানে যে ইনভেস্টমেন্টগুলো হবে, মানব সম্পদ গড়ে তোলার ব্যাপারটি, সেই ইনভেস্টমেন্টের সাথে করেসপন্ডিং ভাবে আমার এগুলোকে ডেভেলপ করা, সেই জায়গাটাতে আমার মনে হয় যে আমাদের কিন্তু একটা বড় ধরনের দুর্বলতা, কিন্তু এটা মানে বিকাশমান এবং প্রকাশমান। সেখানে হয়তো বিনিয়োগের কথাটা আসে।
যে কর্মসংস্থান সৃষ্টি হলে বিনিয়োগ, আমরা তো সেই আরেকটা সমস্যার মধ্যে পড়ে যাচ্ছে যে বিনিয়োগ হচ্ছে না, বেসরকারি বিনিয়োগ না, বেসরকারি বিনিয়োগ হ্যাঁ মানে হচ্ছে না, এটার পার্সেন্টেজ যদি আমরা ধরি তো তাহলে সেটা একটা 24-25% মধ্যে হয়েছে, যদি সরকারি বিনিয়োগের অংশটা অবশ্য বাড়ছে। কিন্তু আপনি যে প্রসঙ্গটা তুললেন যে দক্ষ যে মানব সম্পদের সৃষ্টি করা, সেটার জন্য তো মূল যেটা সেটা কিন্তু হলো যে শিক্ষা ব্যবস্থা। এবং আপনি দেখেন যে আমাদের যেহেতু আমাদের হরাইজন্টালি তো আমাদের যদি আপনি প্রাইমারি এনরোলমেন্ট ইত্যাদি ভালো, কিন্তু আন্তর্জাতিক যে ধরনের যে টেস্টগুলো করা হচ্ছে সে টেস্টে কিন্তু দেখা যাচ্ছে যে একটা আমি দেখেছিলাম 87% ম্যাথসে তাদের যে যোগ্যতা থাকার কথা সেটা হয় নাই, আর ইংরেজিতে বোধহয় 83%। শিক্ষার মানের ব্যাপারে একটা বড় ধরনের প্রশ্ন হয়ে যাচ্ছে। তো শিক্ষার সাথে সাথে এখন কিন্তু মান এবং উৎকর্ষতার প্রশ্নটা আসছে, এবং সেইটা করা গেলেই সেটাকে বেসিস করে আপনি যদি দক্ষ জনশক্তি করতে চান, এবং ওই যে ধরনের আমার ডিমান্ড হবে, একটা গবেষণায় দেখা যাচ্ছে যে আগামী 15 বছর পরে এখনকার 60%-এর যে ধরনের কর্মকাণ্ড আছে সেগুলো থাকবে না, সেখানে আপনার বিভিন্ন ধরনের প্রযুক্তি আসবে। তো সেটার জন্য যে রেডি চতুর্থ শিল্প বিপ্লব তো আমাদের কাছে আওয়াজ দিচ্ছে, আমরা তার জন্য তো প্রস্তুতি নিতে হবে। আমি শেষ করব, আপনি সবসময় বলেন যে বিনিয়োগ হবে এবং বিনিয়োগ হলে জিডিপি বাড়ার ব্যাপারে কোনো প্রস্তুতি করতে হবে না, এটা অনেকটা স্বয়ংক্রিয়, এটা আপনি খুব জোর দিয়ে বলেন। কিন্তু এখন তো বিনিয়োগই কম হচ্ছে বলে আমাদের ধারণা। কম হচ্ছে না, এত ব্যবসায়ী মহল, এত এক্সপোর্ট হচ্ছে, এত নতুন শিল্প কারখানা হচ্ছে, আমাদের নতুন অ্যাসেম্বলি হচ্ছে মোটরসাইকেল এক্সপোর্ট করছি। বিনিয়োগ না হলে কিন্তু এগুলো হতো না। আমরা 100 উপর দেশে ওষুধ রপ্তানি করছি, এত ওষুধ কারখানা, তো সব মিলিয়ে যে আকারে আমরা চেয়েছি বিনিয়োগ যে দ্রুতগত হোক, সেটা হয়তো ওই আকারে হয়নি, কিন্তু বিনিয়োগ হচ্ছে না কথা ঠিক না। তা নাহলে প্রবৃদ্ধি আসে কোত্থেকে? প্রবৃদ্ধি তো হচ্ছে আমরা 7.5-8% যেটাই আমরা বলি, এই লক্ষ্যটা ঠিক লক্ষ্য অনুযায়ী হচ্ছে না বা চাহিদা অনুযায়ী হচ্ছে না। তারও একটা কারণ আছে, এটা দোষের নয়। এখন যে পরিমাণ অবকাঠামো দেওয়ার দরকার সেগুলো আমরা দিতে পারিনি এতকাল। আমরা বিদ্যুতের নিশ্চয়তা দিয়েছি, কিন্তু রাস্তাঘাটে যে ঘন্টা ওটা দেরি হচ্ছে, এটা তো কমানো যাচ্ছে না এত কিছু করেও। পোর্টগুলোকে এখনো আমরা আরো কার্যকর করতে পারিনি। চিটাং যথেষ্ট কি বলবো এটাকে, মানে অনেক বেশি ভারাক্রান্ত, যদিও অনেক দিন কমিয়ে এনেছে ওনারা, যে হ্যান্ডলিং হতো আগে কার্গো। তো সব মিলিয়ে এত জনবহুল দেশ, এত সমস্যা জনসংখ্যার দিক থেকে এবং পরিবহনের দিক থেকে, আপনারা সকলেই তো এটা বুঝতে পারছি। কাজেই ব্যবসার জন্য যে পরিবেশটা থাকা দরকার, বিশেষ করে অবকাঠামোগত যে অপর্যাপ্ততা, সেটি কাটিয়ে ওঠা থাকা জনবল, দক্ষ জনবল চাইলেও তো আমরা পাচ্ছি না অনেক সময়। এখন সেদিকে হয়তো নজর দিতে হবে, সেদিকে নজর দিচ্ছি আমরা। আশা করবো আগামী বাজেটে সেই নজর আরো হবে, এবং নিশ্চয়ই সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা থেকে যখন অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা আমাদের সামনে আসবে, সেটিতে আমরা আরো বেশি বিস্তারিত পাবো এবং সূক্ষ্মাতি সূক্ষ্ম দিকগুলো আপনারা নির্দেশ করবেন। ধন্যবাদ দুজনকেই। আজকের মতো শেষ করছি উপসংহার। ফিরবো আগামী শুক্রবার রাত 10টায়, আবার আলোচনা হবে উন্নয়নের বাজেট বনাম ক্ষমতার বাজেট নিয়ে। 24 ঘন্টা থাকুন ডিবিসি নিউজের সঙ্গে।